থিঙ্ক, তারপরে রাইট, তারপরে হচ্ছে এডিট, তারপর হচ্ছে পলিশ। এই 4টি ধাপে আপনি এগিয়ে যাবেন। বঙ্কিমচন্দ্রের ভিতরের কথা কিন্তু এটাই। সে রচনা শিল্পগুলোর মধ্যে আমরা দেখেছি 2টি বিষয় তিনি বলেছেন, একটা হচ্ছে অর্থব্যক্তি আর হচ্ছে প্রাঞ্জলতা। অর্থব্যক্তি হচ্ছে অর্থপ্রকাশ, আর প্রাঞ্জলতা হচ্ছে সহজবোধ্যতা। অনুকরণ হচ্ছে হুবহু যেটি, আর অনুসরণ হচ্ছে ফলো করা। অনুকরণ হচ্ছে ইমিটেশন, আর অনুসরণ হচ্ছে ফলো করা। নব্য লেখকরা অনুকরণ প্রিয়, আত্মপ্রচারে বিশ্বাসী এবং লোকরঞ্জনে অনুগামী। রচনার উদ্দেশ্য হচ্ছে এক নম্বর মানব কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি এবং সত্যের সাধনা। আমরা আগেই বলেছি সত্যম শিবম সুন্দরম। রচনা উৎকর্ষ করণীয়, রচনার মূল্যায়ন করা। প্রাঞ্জলতা, আমি আগেই বলেছি প্রাঞ্জলতা আর স্বকীয়তা। আমরা যদি নিজের স্বকীয়তা না থাকে, আমার স্টাইল থাকতে হবে একটা। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। প্রথম ক্লাসে আমরা বঙ্কিমের সাহিত্য জীবন, তার সাহিত্য কর্ম সম্পর্কে জেনেছি। আজকে আমরা সাহিত্য পাঠে আমাদের নির্ধারিত যে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে প্রবন্ধটি আছে সে সম্পর্কে আজকে আমরা জানব। তো তোমরা সামনে বই নাও এবং সাথে একটা পেন্সিল নিয়ে বসো, আর বইয়ের পাশে তোমরা চাইলে নোট করতে পারো, ঠিক আছে? তো আমরা প্রথমত জানবো আমাদের প্রবন্ধ সম্পর্কে। প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধন। প্রবন্ধ বলতে আমরা কি বুঝি? প্রবন্ধ হলো কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক যখন কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ উপস্থাপন করেন, তখন তাকে বলি আমরা প্রবন্ধ। প্রবন্ধের ভেতরে কি থাকবে? পাণ্ডিত্য থাকবে, বুদ্ধি থাকবে, প্রবন্ধ হবে নাতিদীর্ঘ। তাহলে আমরা প্রবন্ধ সম্পর্কে জানলাম। প্রবন্ধ 2 ধরনের, এক হচ্ছে তন্ময় প্রবন্ধ, 2 হচ্ছে মন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ এটা হচ্ছে অবজেক্টিভ, আর মন্ময় প্রবন্ধ সাবজেক্টিভ। তন্ময় প্রবন্ধ বস্তুনিষ্ঠ বলতে পারে আমরা এটাকে, আর মন্ময়কে বলতে পারি আমরা ব্যক্তিনিষ্ঠ। বস্তুনিষ্ঠ হবে লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি এবং জ্ঞানের প্রকাশ ঘটবে, আর ব্যক্তিনিষ্ঠ যে প্রবন্ধ অর্থাৎ মন্ময় প্রবন্ধ সেখানে হবে কি যে ব্যক্তি হৃদয় প্রকাশ। আমরা সাহিত্যকে 2 ভাগ করতে পারি, আচ্ছা, মননশীল সাহিত্য এবং সৃজনশীল সাহিত্য। তাহলে প্রবন্ধ কি সৃজনশীল সাহিত্য নাকি মননশীল সাহিত্য? আমরা বলবো প্রবন্ধকে বলবো আমরা এটা মননশীল সাহিত্য, ঠিক আছে? সৃজনশীল সাহিত্য নয়। সৃজনশীল সাহিত্যকে আমরা বলতে পারি আছে ভাবের সাহিত্য, আর আমরা মননশীল সাহিত্যকে বলতে পারি আছে জ্ঞানের সাহিত্য। তাহলে জ্ঞানের সাহিত্য আর ভাবের সাহিত্য। মননশীল বা জ্ঞানের সাহিত্যের আবেদন বুদ্ধির কাছে, আর সৃজনশীল বা ভাবের সাহিত্যের আবেদন হৃদয়ের কাছে। তাহলে আমরা খুব সহজে বুঝলাম মননশীল এবং সৃজনশীল সম্পর্কে। তাহলে আমরা এটাও বুঝলাম যে প্রবন্ধ হচ্ছে মননশীল সাহিত্য, সৃজনশীল নয়। আমরা সৃজনশীল বলতে কোনগুলোকে বুঝবো? যে কবিতা, গল্প, উপন্যাস, এগুলো হচ্ছে সৃজনশীল সাহিত্য, ঠিক আছে? তাহলে আমরা প্রবন্ধ সম্পর্কে একটি ধারণা পেয়েছি। এবার আমরা আজকের আলোচ্য বিষয়, আমাদের আলোচ্য প্রবন্ধ যে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধে যাচ্ছি। প্রথমে আমরা দেখি বাংলা। 19 শতকে সাধারণত লেখা হতো বাংলা নামে। এই বাংলা শব্দটি পরিবর্তন হয়ে বাংলা, বাংলা, বাংলা হয়েছে। আর নব্য লেখক দিগের প্রতি নিবেদন, নিবেদন এবং আবেদনের মধ্যে একটা পার্থক্য আছে। আবেদনে প্রাপ্তি আছে, আর নিবন্ধনে আছে সমস্যার সমাধান। সুতরাং এটি নিবেদনও হবে, এটা আবেদন হবে না, ঠিক আছে? তাহলে এবার আমরা মূল পাঠে যাচ্ছি। বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন তিনি আছে 1885 সালে এই প্রচার নামক তার একটা পত্রিকা, আমি প্রথম ক্লাসে বলেছি, এই প্রচার পত্রিকা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ নব্য লেখক দিগের প্রতি 13 দফা নিবেদন, ঠিক আছে? 13টা দফা দিয়েছেন, এই দফাগুলো মানতে হবে। যদি লেখক হতে চাও তাহলে এই দফাগুলো মেনেই লেখালেখি করতে হবে, ঠিক আছে? তাহলে এই 13 দফাটি আমরা পাঠ করব এবং আমরা বিশ্লেষণ করব। প্রত্যেকটি দফা নিয়ে আমাদের নাতিদীর্ঘ বিশ্লেষণ থাকবে, ঠিক আছে? তো আমরা প্রথম দফায় যাচ্ছি। যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, আজকের জন্য খুব প্রযোজ্য। আজ থেকে 185 বছর আগে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে চিন্তা করেছেন, আজকের জন্য তা আমরা মনে করি আজকের জন্য এই চিন্তাটি বলবৎ থাকবে।
আজকাল অসংখ্য সাহিত্যিককে আমরা দেখি যে যশের জন্য, খ্যাতির জন্য রচনা করেন। তাদের উপন্যাসের চেয়ে, তাদের গল্পের চেয়ে, তাদের কবিতার চেয়ে নামটা প্রচারের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বঙ্কিমচন্দ্র বলছেন, যদি আপনি যশের জন্য লিখতে যান, যশ পাওয়ার জন্য, হ্যাঁ, আপনি বীজ বপন করেছেন, বীজ বপন করার আগে স্বপ্ন দেখছেন আপনি ফল খাবেন, গাছে কাঁঠাল গুপে তেল আমরা যে বলি, ঠিক আছে, ওটা হবে না। ওটা হলে আপনার লেখাও ভালো হবে না, যশও আসবে না, ঠিক আছে। তাহলে বঙ্কিমচন্দ্র এটা পরিহার করতে বলেছেন। 2 নম্বর দফায় বঙ্কিমচন্দ্র বলেছেন, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লিখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেই দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে। বঙ্কিমচন্দ্র বলতে চাচ্ছেন যে ইউরোপে অনেক লেখক আছেন যারা টাকার জন্য লিখে, লেখাও ভালো হয়, কিন্তু আমরা টাকার জন্য লিখি ঠিক আছে, কিন্তু আমাদের লেখা ভালো হবে না, এমন একটা মত তিনি দিয়েছেন, ঠিক আছে। না হওয়ার পেছনে অনেক কারণ আছে। যদি না বঙ্কিমচন্দ্র যদি সে সময় 1872 সালে যে বঙ্গদর্শন পত্রিকা চালু না করতেন, তাহলে বঙ্গদর্শন পত্রিকা যে পাতা ভরাট করার জন্য না লিখতেন, এরকম আরও অসংখ্য পত্রিকা আছে যে পত্রিকাগুলোতে অনেকেই লিখতেন পাতা ভরাট করার জন্য। আর কিছু লেখক ওই সময়তে পেশা হিসেবে লেখালেখিকে অনেকে বেছে নিয়েছেন। আমরা সর্বশেষ দেখেছি আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়কে, যে সারা জীবন লিখেছেন কিন্তু অন্য কোনো পেশায় যাননি, ঠিক আছে। সুতরাং আমরা বলবো আমাদের সাহিত্য সমৃদ্ধ হওয়ার পেছনে কিন্তু ওই পত্রিকাওয়ালারা কিন্তু অনেক ভূমিকা পালন করেছেন। যদি ওই পত্রিকাগুলোতে পাতা ভরাটার জন্য তারা না লিখতেন সে সময়কার সাহিত্যিকরা, আজকে আমাদের সাহিত্য এত সমৃদ্ধ হতো না, ঠিক আছে। সুতরাং বঙ্কিমচন্দ্র এটা বলতে চাচ্ছেন হয়তো সবার জন্য এটা হয়তো মঙ্গলজনক নয়। বঙ্কিমচন্দ্র হতাশাগ্রস্ত এই জন্য যে আমাদের সেই দিন এখনও আসে নাই, কিন্তু সবার জন্য আসে না এমন না, কারো কারোর জন্য এসছে, সবার জন্য না আসলেও। যেমন বঙ্কিমচন্দ্রের জন্য এসছে, তিনি যে তার পত্রিকা লিখেছেন তা আমরা আজকে প্রবন্ধ হিসেবে পাচ্ছি, যে উপন্যাসগুলো প্রত্যেকটা উপন্যাস তার কিস্তি আকারে তার যে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। যদি এমনটা না হতো তাহলে আমরা আজকে সাহিত্যকে এত সমৃদ্ধ পাইতাম না, ঠিক আছে। তো এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এই যে লোকরঞ্জনের কথা বলা হচ্ছে, আমরা যদি অর্থের জন্য লিখি তাহলে আমাদের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়বে। লোকরঞ্জন বলতে আমরা কি বুঝি? লোকরঞ্জনকে বলা হচ্ছে একটা আইডিয়ালিজম, যেমন লোকরঞ্জনবাদ আমরা যদি বলি, পপুলিজম, যে টু সাপোর্ট ইন্টারেস্ট অফ মাস পিপল, সাধারণ জনগণের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখা, এটা হচ্ছে লোকরঞ্জনবাদ, অর্থাৎ সকলের মন জয় করে চলা। হ্যাঁ, শব্দটি অবশ্যই এই যে লোকরঞ্জনবাদ বা পপুলিজম শব্দটি 19 শতকের শেষ পাদে আমেরিকার যে কৃষি বিদ্রোহকে ঘিরে, কৃষি আন্দোলনকে ঘিরেই এটি তৈরি হয়েছিল। বিশেষ করে আমাদের যে উদার গণতান্ত্রিকতার দুর্বলতার হেতু এই শব্দটি তৈরি, মানে লোকরঞ্জনবাদ শব্দটি তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে। তাহলে আমরা সাধারণ পাঠকের রুচি এবং শিক্ষা বিবেচনা করে যদি আমরা লেখালেখি করি, সকল মানুষের মন জয় করার জন্য যদি আমরা লিখি, তাহলে আমাদের লেখা হয়তো বিকৃত বা অনিষ্টকর হয়ে উঠবে। যে যা তা করে আমরা লিখে ছেড়ে দিলাম, যে আমি লিখেছি, এটা আমার লেখা। হ্যাঁ, আমরা তো জানি সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দিয়া, কারো মনোরঞ্জন নয়। আমরা আনন্দ দিব কিন্তু, আর কারো মনোরঞ্জন করার জন্য আমরা লিখবো না, লোকরঞ্জনের জন্য আমরা লিখবো না। 3 নম্বরে যাচ্ছি আমরা। 3 নম্বর দফায় বলেছেন, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লিখেন তাহাদিগকে যাত্রাবলা প্রভৃতি নিজ ব্যবসায়ীগণের সঙ্গে গণ্য করা যাইতে পারে। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা এটি। তাহলে আমরা লিখব কেন? আমরা লিখব মনুষ্য জাতির আছে মঙ্গল সাধন এবং সৌন্দর্য সৃষ্টি করার জন্য। তো আমরা জানি গেছে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদেরকে যাত্রাবলা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণনা করা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে লক্ষ্য করুন, যাত্রাবলা হচ্ছে অনেকটা নিজ প্রকৃতির সাথে তুলনা করেছেন, যে যাত্রাবলারা বছরান্তি একবার বের হয়, কোকিলের মতো গান ধরে আর মুকুল ভোজন করে তারা আবার চলে যায়, আর কোনো খোঁজখবর থাকে না, যার জন্য যাত্রাবলা নিজ প্রকৃতির। এই যে নিজ, লক্ষ্য করো, নিজ নদিকার চ নিচ, এই নিচ হচ্ছে জঘন্য মানে নিম্ন, হ্যাঁ, আর নরসিকার চ নিচ মানে নিচে, এমনটা বোঝাবে। তো বঙ্কিমচন্দ্র যাহারা অন্য উদ্দেশ্য লিখেন তাদিগকে যাত্রাবলা এবং নিজ ব্যবসায়ীগণের সাথে তুলনা করেছেন, ঠিক আছে, অনেকটা নিম্নমানের সাব্যস্ত করেছেন। তো যিনি যথার্থ গ্রন্থকার, হ্যাঁ, যিনি জানেন যে পরোপকার ভিন্ন,
গ্রন্থ প্রণয়নের অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা কিন্তু জানতে হবে। আমি গ্রন্থ রচনা করব কেন? পরোপকারের জন্য, আমি অন্যের উপকারের জন্য, দেশবাসীর উপকারের জন্য, ঠিক আছে? এই যে যথার্থ যে গ্রন্থাকার তিনি অবশ্যই জানেন। এখানে যে সৌন্দর্য সৃষ্টি যে প্রসঙ্গটি এসছে, এই সৌন্দর্য সৃষ্টি সম্পর্কে আমরা কিছু কথা বলি। সৌন্দর্য সৃষ্টি যে একটা শব্দ আছে, আমরা জানি কলা কৈবল্যবাদী। কলা কৈবল্যবাদ আমরা প্রমথ চৌধুরীকে বলছি কলা কৈবল্যবাদী সাহিত্যিক। আছে কলা মানে শিল্প, কৈবল্য শব্দটি কেবল থেকে এসছে। কেবল শিল্পের জন্য শিল্প, অর্থাৎ আর্ট ফর আর্ট শেখ, যেটা শিল্পের জন্য শিল্প, এই মতাদর্শে বিশ্বাসী ছিলেন প্রমথ চৌধুরী। হ্যাঁ, যার জন্য তাকে বলছি আমরা কলা কৈবল্যবাদী। কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র কিন্তু কলা কৈবল্যবাদী ছিলেন না। তিনি বলেছেন আর্ট ফর আর্ট হিউম্যান শেক, অর্থাৎ মানুষের জন্য সাহিত্য, মানুষের জন্য শিল্প সৃষ্টি, এই মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। ঠিক আছে? হ্যাঁ, তো এই যে বঙ্কিমচন্দ্র যে আর্ট ফর আর্ট হিউম্যান শেক, যে মানুষের জন্য শিল্প সৃষ্টির পক্ষ ছিলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে? শিল্পের জন্য শিল্পের সৃষ্টি, এই মতবাদে তিনি বিশ্বাসী ছিলেন না। তাহলে আমাদের এটাও জানতে হবে। হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছি 4 নম্বর দফা আমরা একটু পড়ি। বলছে কি, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সেই সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। একেবারে বাপরে বাপ, অন্য পাপ। আর এখানে বলেছে লেখনী ধারণ মহাপাপ, মহাপাপের সাথে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র। এই পর্যায়ে আমরা দেখি, বিশেষ করে আমরা দেখব যে ধর্মবিরুদ্ধ, অসত্য, পরনিন্দা, পরপীড়ন, এইসব কিন্তু করা যাবে না। এইসব না করে সাহিত্য সৃষ্টি করতে হবে। হ্যাঁ, যদি কোনো প্রবন্ধে এইসব আসে তাহলে সেটা মোটেও হিতকর হইতে পারে না। এটা আমরা একেবারে এটাকে বাদ দিব। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, খুবই গুরুত্বপূর্ণ। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যে ধর্ম হলো কি? মনুষ্যত্ব। এটা আমাদের জানতে হবে। সাহিত্য ধর্ম হচ্ছে কি? মনুষ্যত্ব। হ্যাঁ, আমরা বলতে পারি মনুষ্যত্বই মানুষের ধর্ম। ঠিক আছে? সত্যম শিবম সুন্দরম। হ্যাঁ, এরই ধারক যা সত্য নয়, তাতে শিবত্ব বা মঙ্গলত্ব নেই, তা সুন্দরের আধার হতে পারে না। তাহলে শিবত্ব বা মঙ্গল সাধনাই হচ্ছে আমাদের আছে সাহিত্যের ধর্ম। ঠিক আছে? তাহলে সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। আমাদের খুবই মনে রাখতে হবে এটি। কিন্তু বঙ্কিমচন্দ্র তারা অন্য একটি প্রবন্ধ বলেছেন, সাহিত্য ধর্ম ছাড়া নহে, কেননা সাহিত্য সত্যমূলক। যাহা সত্য তাহা ধর্ম, যাহা সত্য তাহা ধর্ম বলেছেন। বলতে পারি সাহিত্য হলো সহৃদয় হৃদয় সংবাদ। এর মধ্য দিয়ে লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন রচিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমাদের সাহিত্য হলো সহৃদয় হৃদয় সংবাদ, এর মধ্য দিয়ে কী হয়? হ্যাঁ, লেখক ও পাঠকের মধ্যে কী হয়? সেতুবন্ধন রচিত হয়। তাহলে আমরা অবশ্যই আছে অন্য উদ্দেশ্য যদি লিখি, তাহলে আমার উদ্দেশ্য হবে কি? মঙ্গল সাধনা করা। অন্য উদ্দেশ্যে লিখলে সেটা মহাপাপ হবে। তাহলে আমরা পাপ থেকে দূরে থাকতে চাই। আর সাহিত্যের কাজ কি? সাহিত্যের কাজ হলো অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলা। এটি হচ্ছে সাহিত্যের কাজ। আমাদের রবীন্দ্রনাথ স্পষ্ট বলেছেন। 5 নম্বর দফায় যাচ্ছি আমরা। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এখানে সাময়িক সাহিত্য বলতে কি বোঝাচ্ছেন?
সাময়িক সাহিত্য হচ্ছে আমরা যে পত্রপত্রিকা যে লিখি, ফরমায়েশি যেসব লেখা, ঠিক আছে? হ্যাঁ, লেখক বা সম্পাদক আপনাকে যে বলছেন যে আমার পত্রিকার জন্য আগামী সংখ্যা আপনি লেখা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, অমুক পত্রিকা বলছে লেখা দিবেন, আপনি লেখা দিচ্ছেন, ঠিক আছে? এই লেখা যে আপনি লিখে যে ফেলে রাখবেন বা অন্যকে যে পড়ে শোনাবেন, এই সময়টুকু আপনি পাচ্ছেন না। অর্থাৎ আপনি লিখছেন আর তাকেই ঢেলে দিচ্ছেন, দিয়ে ফেলছেন সবাইকে, ঠিক আছে? এমনটাই। তাহলে এইটাও করা যাবে না। হ্যাঁ, সাময়িক সাহিত্যের আদলে যদি আমরা সাহিত্য রচনা করি, এটা একজন লেখকের জন্য সবচেয়ে বেশি অবনতিকর। তো এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি, আমাদের তো লিখতে গেলে আগে পড়তে হবে। আমাদের সৈয়দ শামসুল হক বলেছেন, তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেছেন যে পড়ো, পড়ো এবং পড়ো। ৩ বার বলেছেন, কিন্তু পড়তে বলেছেন, আগে পড়া, পরে লিখা। তো আমরা যে ৫ নম্বরের আদলে আমরা একটি ছক সাজাতে পারি এভাবে। প্রথম হচ্ছে লেখার প্রথম কাজ কি? আপনি থিঙ্ক করবেন, থিঙ্ক, তারপরে রাইট, তারপরে হচ্ছে এডিট, তারপর হচ্ছে পলিশ। এই ৪টি ধাপে আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, থিঙ্ক করবেন, রাইট করবেন, লিখবেন, প্রথম চিন্তা, তারপর হচ্ছে লিখা, তারপর হচ্ছে সংশোধন, সম্পাদনা, তারপর হচ্ছে আপনি সেটাকে ছাড়বেন, ঠিক আছে? পলিশ করবেন। হ্যাঁ, তাহলে এই চক্রের মধ্য দিয়ে যদি আপনি যান, তাহলে আপনার লেখা অবশ্যই ভালো হবে। হ্যাঁ, এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের ভেতরের কথা, কিন্তু এটাই, হ্যাঁ, আমরা বলতে পারি। তো এক্ষেত্রে যে লিখে যে ফেলে রাখতে বলছে কয়েক বছর, ২-১ বছর, যে আমরা তো জানি সোনা পুড়ে পুড়ে যেভাবে নিখাত হয়, তেমনি একটি খসড়া লেখাও বারবার বিভিন্ন রূপায়ণের পথ অতিক্রম করে শেষমেশ তারা চূড়ান্ত রূপে আসে। তাহলে এই চূড়ান্ত রূপে আসার জন্য আপনাকে অবশ্যই লিখে ফেলে রাখতে হবে এবং বারবার পড়তে হবে, পড়ে দেখতে হবে। আপনার লেখা কতটুকু ভালো হয়েছে আপনি নিজেই বুঝবেন। আপনি বারবার পড়লে আপনি জানবেন সেটা, ঠিক আছে? বঙ্কিমচন্দ্র অবশ্যই পরবর্তী দফাগুলোতে এই প্রসঙ্গেও বলবেন। ৬ নম্বরে যাচ্ছি আমরা। ৬ নম্বর দফায়, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। আমরা আগেই বলেছি, সাময়িক সাহিত্যের মধ্যে এটা রক্ষিত হয় না। সাময়িক সাহিত্য খুব দ্রুত হয় এবং দ্রুত আপনাকে পত্রিকাতে পাঠাতে হয়। যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। সুতরাং যে অধিকার নাই আমার, একটা বিষয় আমি জানি না, কিন্তু সে বিষয়ে আমি লিখে ভরাই ফেলছি, আমি লিখে সেটা ছেড়ে দিলাম, ঠিক আছে? এটা কোনো মানে হয় না। হ্যাঁ, ৭ নম্বর দফায় যাচ্ছি আমরা। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। খুব সুন্দর বলেছেন। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপত্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পায়। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃতি করিবেন না। স্পষ্ট করেই কিছু কথা বলেছেন যে আমরা তো অনেকেই আমাদের জ্ঞান জাহির করি। আমরা যদি ১০ লাইন যদি বাংলা লিখি, সেখানে ৩ লাইন ইংরেজি, ফরাসি, মানে জার্মানি বিভিন্ন উদ্ধৃতি চলে আসে, কোটেশন চলে আসে আমাদেরকে নিয়ে। কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি। হ্যাঁ, তাহলে এটি কিন্তু আমাদের আসলে মঙ্গলজনক নয় এই কাজটি, ঠিক আছে? কিন্তু আজকাল অনেকে শৌখিনতাবশত কিন্তু এই কাজটা করেন, ঠিক আছে? এবং এই কাজের সাথে কিন্তু অনেকে এখন অনেক মানিয়ে গেছে। হ্যাঁ, এইভাবে না করলে কিন্তু আপনি খ্যাতি পাবেন না। ওই জন্য আজকালকার সাহিত্যিকরা কিন্তু এটা করেন, অর্থাৎ ইস্টার্নের সাথে ওয়েস্টার্নের যে মেলবন্ধনটা তারা তৈরি করবার চেষ্টা করেন এইভাবেই, ঠিক আছে? আচ্ছা, তবে এটা পাঠকের কাছে, অনেক পাঠকের কাছে বিরক্তিকর হতে পারে। আমাদের বঙ্কিমচন্দ্রের ধারণা হচ্ছে এরকম। হ্যাঁ, ৮ নম্বর দফা যাচ্ছি। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে। ভাণ্ডারে না থাকিলে মাথা খুঁটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। অলঙ্কার লেখার সৌন্দর্যকে বৃদ্ধি করে। যে আমরা যে নারীরা যে অলঙ্কার পরে, এই যে অলঙ্কার পরলে যেমন তাদের সুন্দর লাগে, হ্যাঁ, দেখতে অনেক মানুষই লাগে। অলঙ্কার না পড়লে কিন্তু নারী নারী থাকে, কিন্তু অলঙ্কার লেখার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কিন্তু আপনি যেখানে অলঙ্কারের প্রয়োজন নাই, সেখানে আপনি যদি অলঙ্কার প্রয়োগ করেন, তাহলে এই যে নারীরা যে অলঙ্কার পড়ছে, গলার হার পড়ছে একটা, আপনি যদি 2টা পড়েন দেখতে কেমন লাগবে? খারাপ লাগবে না? কানফুল পড়ে একটা, কিন্তু 4-5টা পড়লে কেমন লাগবে? খারাপ লাগবে না? তাহলে এই অলঙ্কারটাও ঠিক সেরকম। যেখানে আপনার অলঙ্কারের প্রয়োজন আছে সেখানে আপনি প্রয়োগ করবেন, অটোমেটিক সেটা আপনার মাথা চলে আসবে। আপনি যদি জোর করে আনতে চান, হ্যাঁ, জোর করে ওই অলঙ্কারের সাথে বা ওই লেখার সাথে ফিট হচ্ছে না, কিন্তু আপনি যোগ করে দিয়েছেন এই অলঙ্কারটি, তাহলে আপনার লেখাটি সমৃদ্ধ হবে না এবং পাঠক ধৈর্যচ্যুত হবে। ৯ নম্বরে বলেছেন, ৯ নম্বর দফায় বলেছেন, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সে স্থানটি কাটিয়ে দিবে। এটি প্রাচীন বিধি।
আগেরকার সময় কিন্তু এটা করা হতো, ঠিক আছে? এখন কিন্তু এটা না, আমি সেই কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। আমার লেখা কতটুকু সমৃদ্ধ হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে, সেটি কিন্তু আমি বুঝবো, এটা কিন্তু অন্য কেউ বুঝবে না। বা আমি যখন পাঠ করব বারবার, আমার কাছে সেটা ভালো লাগছে কিনা আমি নিজেও বুঝবো। আমি অন্যকে যখন বলবো, আমার কাছে ভালো না লাগলে অন্যকে বললে আমার কিন্তু নিজের লজ্জা লাগবে। আর নিজের লজ্জা যখন তৈরি হবে, বুঝবেন যে আপনার লেখাটা কিন্তু ভালো হয়নি। সুতরাং নিজের লেখা নিজেই বুঝবো, অন্যকে দিয়ে পড়ানোর দরকার নেই, আগে নিজেই পড়েন আপনি কী লিখেছেন, ঠিক আছে? আমাদের বঙ্কিমবাবু এটাই বলেছেন, বন্ধুবর্গের সামনে বারবার পড়তে বলেছেন। আর পড়লে আপনার কাছে নিজের কাছে ভালো লাগলে বন্ধুদের কাছেও ভালো লাগবে, তথা পাঠকের কাছেও ভালো লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা 10 নম্বর দফায়। 10 নম্বর দফায় বলেছেন, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাইতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বঙ্কিমের যে রচনা শিল্পগুণ যে প্রবন্ধটি আমরা কম বেশি সবাই পড়েছি, একসময় 9-10-এ সেটা পাঠ্য ছিল। তো সে রচনা শিল্পগুণের মধ্যে আমরা দেখেছি দুটি বিষয় তিনি বলেছেন, একটা হচ্ছে অর্থব্যক্তি আর হচ্ছে প্রাঞ্জলতা। অর্থব্যক্তি হচ্ছে অর্থপ্রকাশ, আর প্রাঞ্জলতা হচ্ছে সহজবোধ্যতা। এই যে অর্থপ্রকাশ বা অর্থব্যক্তি, উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে লেখকের মনের কথা দ্রুত পাঠককে বুঝিয়ে বলাই হচ্ছে অর্থব্যক্তি। লেখক যা বলার প্রয়োজন তা যদি পাঠককে সহজে বুঝতে পারেন, উপযুক্ত শব্দ দিয়ে বুঝতে পারেন, তাহলে সেটাই হবে কি অর্থব্যক্তি। আর প্রাঞ্জলতা হচ্ছে সহজবোধ্যতা। হ্যাঁ, লেখকের বক্তব্য বিষয় পাঠক পড়া মাত্র বুঝতে পারলেই তাকে আমরা বলি প্রাঞ্জলতা। আমরা যে অর্থব্যক্তি আর প্রাঞ্জলতার যে প্রসঙ্গটা বলছি, এই সম্পর্কে কবি এজরা পাউন্ড বলেছেন, আপনি বিষয়কে সরাসরি উপস্থাপন করবেন। হ্যাঁ, কবিতা প্রকাশের যেসব শব্দ কোনো ভূমিকা রাখে না, হ্যাঁ, সেগুলো একেবারে পরিহার করবেন এবং সাঙ্গীতিক, হ্যাঁ, শব্দবন্ধে কবিতা লিখবেন, অর্থাৎ সঙ্গীতময় হবে, সঙ্গীতের একটা ঝঙ্কার থাকবে আপনার কবিতার ভিতরে, ঠিক আছে? যে উদ্ধৃতিটি এজরা পাউন্ডের যদি আমরা আমাদের যে নব্য লেখকরা মানেন, তাহলে আমরা খুব সহজে আমাদের সাহিত্যের মধ্যে খ্যাতি অর্জন করতে পারবো। আজকাল আমরা দেখি অসংখ্য অপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়, কেবল ওই কবিতার অর্থ কেবল কবিই জানেন, আর কেউ জানেন না। এমনটা যদি আপনি করেন, উত্তর আধুনিকতা দোহাই দিয়ে যদি আপনি এমনটা করেন, তাহলে পাঠক তো ধৈর্যচ্যুত হবে এবং আপনার সাহিত্য দিকে বিমুখ হয়ে যাবে, আপনার সাহিত্য তারা পাঠ করবে না, ঠিক আছে? আর আপনার সাহিত্য পাঠ না করলে আপনার কী অবস্থা হবে আপনি বুঝতেই পেরেছেন। একজন সাধারণ মানুষের কোনো ব্যর্থতা নেই, কিন্তু একজন কবির ব্যর্থতা আছে। একজন কবির ব্যর্থতা কি? একটা ভালো কবিতা রচনা করতে না পারা, এটা তার ব্যর্থতা। আপনি ভালো কবিতা রচনা যদি করতে চান, তাহলে এই এজরা পাউন্ডের বিষয়টা আর রচনা শিল্পগুণ যে বঙ্কিমচন্দ্রের অর্থব্যক্তি আর প্রাঞ্জলতার বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, তবে আপনি অবশ্যই সাহিত্যে খ্যাতি পাবেন। 11 নম্বর দফায় যাচ্ছি। তিনি বলেছেন, কাহারও অনুকরণ করিও না, কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও ওইরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কাহারও অনুকরণ করিও না। আচ্ছা, আসলে অনুকরণ আর অনুসরণ এটা নিয়ে কিন্তু অনেকে কথা আছে, যে আমাদের প্লেটু আমাদের কবিদেরকে অনেকে তাচ্ছিল্য করেছেন, যে কেননা কবিরা নাকি অনুকরণ করেন, ইমিটেশন করেন কবিরা, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তার শিষ্য, যে তার শিষ্য অ্যারিস্টটল তার গুরুর এই মতটাকে খণ্ডন করেছেন এবং বলেছেন আসলে অনুকরণ নয়, অনুসরণ করেন, কবিরা অনুসরণ করেন। হ্যাঁ, এমনটাই। অনুকরণ হচ্ছে হুবহু যেটি, আর অনুসরণ হচ্ছে ফলো করা। অনুকরণ হচ্ছে ইমিটেশন, আর অনুসরণ হচ্ছে ফলো করা, ঠিক আছে? কারো মতাদর্শ, আইডিওলজি, কোনো বিশ্বাস এবং দর্শন প্রবৃত্তির মতামত আমি গ্রহণ করতে পারি, তার মানে আমি তাকে হুবহু
ইমিটেশন করে নিই, অনুকরণ করে নিই, আমি তাকে অনুসরণ করেছি, ঠিক আছে? তাহলে অনুকরণ আর অনুসরণ এক নয়। তো আমাদের বঙ্কিমচন্দ্র বলেছেন অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলো হয় না, ঠিক আছে? হ্যাঁ, আসলে আমরা অনুকরণ করতে গিয়ে আমরা আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলি, আমাদের যে নিজস্বতা আছে সেই নিজস্বতা আমরা হারিয়ে ফেলি। আমরা অমুক ইংরেজি সাহিত্যকে, অমুক যে ফরাসি সাহিত্যকে আমরা গ্রহণ করি এবং তাদের হুবহু আমরা অনুকরণ করার চেষ্টা করি, ফলো যেটা, অনুসরণ যেটা, সেটা আমরা করি না। হ্যাঁ, আমরা কবিতা লিখতে বসে যদি জীবনানন্দ দাশকে আচ্ছন্ন করে ফেলি, জীবনানন্দ দাশ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, অথবা উপন্যাস লিখতে বসে যদি আমাদেরকে মার্কেজ পেয়ে বসে, তাহলে আমরা কিন্তু উপন্যাস কবিতা লিখতে পারবো না। তাহলে উপন্যাস কবিতা বা সৃজনশীল সাহিত্য সৃষ্টি করতে গেলে আমাদেরকে জীবনানন্দ দাশকে অথবা মার্কেজকে 100 হাত দূরে রাখতে হবে। যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমরা অবশ্যই পারবো। আর আমাদের বঙ্কিমচন্দ্র এটাই বলছেন যে অনুকরণ করা হচ্ছে, আসলে অনুসরণ করা হচ্ছে না। তাহলে আমরা অনুকরণ করবো না, আমরা অনুসরণ করব, ঠিক আছে? 12 নম্বর দফায় বলেছেন, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু তাহাতে থাকা চায়। এই কথাগুলো সাধারণত প্রবন্ধ এবং সংবাদপত্রের কলম লেখার ব্যাপারে খাটে, কিন্তু সর্বক্ষেত্রে এটা খাটে না। আপনি কবিতা লিখছেন, উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, সেখানে আপনি প্রমাণ কি রাখবেন? ফুটনোট রাখা, তথ্য নির্দেশগুলো রাখার ব্যাপারে কথা বলেছেন, এটা কিন্তু সবখানেই প্রযোজ্য হয় না, সৃজনশীল সাহিত্যের ক্ষেত্রে অন্তত এটা প্রযোজ্য হয় না। 13 নম্বর দফায় বলেছেন, বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। তো লেখকের মতপোষণ হচ্ছে, যদি আমরা এই দফাগুলো, উপযুক্ত দফাগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের সাহিত্য অনেক সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ শিখরে উঠতে পারবো, ঠিক আছে? তাহলে সর্বোপরি আমরা এই বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি পড়ে আমরা কি জানলাম, আমরা একটা ছকের মাধ্যমে এই বিষয়টা দেখব। তো এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র যে নব্য লেখকদের যে সমস্যাগুলোর কথা বলেছেন, সেই সমস্যাগুলো কি কি? লক্ষ্য করুন, নব্য লেখকরা অনুকরণ প্রিয়, আত্মপ্রচারে বিশ্বাসী এবং লোকরঞ্জনে অনুগামী। প্রথমত, ঠিক আছে, নব্য লেখকরা এই তিনটা করেন, অনুকরণ প্রিয় হয়, আত্মপ্রচারে বিশ্বাসী হয় এবং লোকরঞ্জনে অনুগামী হয়। হ্যাঁ, 2 নম্বর, বঙ্কিমের কথা হচ্ছে কি? আসলে বঙ্কিমের কথা হচ্ছে রচনার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, বঙ্কিম সেটাই বলেছেন, রচনার উদ্দেশ্য হচ্ছে এক নম্বর মানব কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি এবং সত্যের সাধনা। আমরা আগেই বলেছি, সত্যম শিবম সুন্দরম, যে শিবত্ব বা মঙ্গল সাধনা না থাকলে সাহিত্য সমৃদ্ধ হয় না। হ্যাঁ, এই মনুষ্যত্বই হচ্ছে মানুষের প্রধান ধর্ম, ঠিক আছে? এই বিষয়টা বঙ্কিমচন্দ্র সত্য এবং সুন্দরের যে প্রসঙ্গটা টেনেছেন তার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে রচনার উৎকর্ষে আমাদের করণীয় কি, সে সম্পর্কে বঙ্কিম কি বলেছেন? বঙ্কিম বলেছেন, রচনা উৎকর্ষ করণীয়, রচনার মূল্যায়ন করা, আত্মমূল্যায়ন, আমি নিজে মূল্যায়ন করব আমার রচনাটি কি ভালো হলো না খারাপ হলো। হ্যাঁ, আমি আমার বন্ধুদেরকে পড়ে শোনাবো, তার আগে আমি নিজে পড়বো, আর লিখে আমি ছেড়ে দিব না, সেটা আমরা রাখবো। হ্যাঁ, 2-1 বছর ফেলে রাখবো, এরপর আস্তে আস্তে ছাড়বো। আমরা সাময়িক সাহিত্যের মতো সাময়িক সাহিত্য নিয়ে কাজ করব না, ঠিক আছে? তারপর প্রাঞ্জলতা, আমি আগেই বলছি, প্রাঞ্জলতা বাড়াতে হবে। যদি প্রাঞ্জলতা না থাকে তাহলে যে পাঠক ধৈর্যচ্যুত হবে, আপনার লেখা পাঠক পড়বে না, ঠিক আছে? আর স্বকীয়তা, আমার যদি নিজের স্বকীয়তা না থাকে, আমার স্টাইল থাকতে হবে, আমার নিজস্ব একটা লেখার ধরন থাকতে হবে, আমার নিজস্ব একটা মত থাকতে হবে, একটা পথ থাকতে হবে। যদি এটা না হয় তাহলে লেখা কখনো উৎকর্ষ হয় না। তাহলে আমরা যে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে আমাদের প্রতি যে করণীয় কী কী, আমরা কী কী করলে সমৃদ্ধ হতে পারে, আমাদের সাহিত্য দ্রুতবেগে, আমাদের বাংলা সাহিত্য দ্রুতবেগে এগোবে কী কী করলে, সে সম্পর্কে আমরা একটা বিস্তৃত বর্ণনা শুনলাম।